আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। যেভাবে শেখ হাসিনার অর্থ পাচারে সহায়তা করেন রাশিয়া। হাসিনার পতনের পর শেখ পরিবারের কে কোথায়। সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন যারা, জানাল আইএসপিআর। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে যে সুখবর দিল ইউএনডিপি। যেভাবে শেখ হাসিনাকে রক্ষায় যুক্তরাষ্ট্রকে চাপ রেখেছিল ভারত। হাসিনার বিরুদ্ধে মামলা না নেওয়ায় থানা ঘেরাও, তারপর যা ঘটল। কেন আমাকে এনেছেন, সরাসরি জড়িতদের ধরেন, রিমান্ডে আনিসুল। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। শেখ হাসিনার অর্থ পাচারে সহায়তা করে রাশিয়া। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকী মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 5 বিলিয়ন বা 500 কোটি ডলার লোপাট করেছে। শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতি অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন। আউটস্টেট বাংলাদেশের প্রাইস মিনিস্টার শেখ হাসিনা হার son Sajid Wajid Joy and niece Tulip Siddiqui invested $5 billion from overpriced $12.65 billion রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থ্রু মালয়েশিয়ান ব্যাংকস শিরোনামে গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রাশিয়ার রোসাটাম মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে অর্থ আত্মসাতের সুযোগ করে দিয়েছে। এতে মধ্যস্থতা করেছেন ছেলে সজিদ ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকী। এতে বলা হয়, বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের কাজ শুরু হয় 2017 সালে। শেখ হাসিনা বিদ্যুৎ কেন্দ্রের মূল ভবন নির্মাণের কাজ শুরু করেন। এই বিদ্যুৎ কেন্দ্র অদূর ভবিষ্যতে দেশের বিদ্যুতের 20% পর্যন্ত সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দুটি ভিভিইআর ইউনিট ব্যবহার করে 2024 সালের মধ্যে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। এটি অবশ্যই বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে ব্যাপকভাবে সাহায্য করবে। গণমাধ্যমের এমন ইতিবাচক প্রচারণার আড়ালে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন থেকে সোভিয়েত আমলের পারমাণবিক চুল্লি কেনার জন্য $5 বিলিয়নেরও বেশি অর্থ লোপাট করেছেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এর নির্মাণ ব্যয় তুলনামূলকভাবে বাড়িয়ে ধরা হয়েছে $12.65 বিলিয়ন। এর মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে গোপনে $5 বিলিয়ন সরিয়ে নিতে সহায়তা করেছে রাশিয়া। মালয়েশিয়ার ওইসব ব্যাংকে রাশিয়ার বিশেষ তহবিল থেকে অর্থ এসেছে। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা হিটলার নাকি উন্নয়নের রূপকার? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, হাসিনার পতনের পর শেখ পরিবারকে কে কোথায়। হাসিনার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয়, হারিয়ে গেছে শেখ পরিবার। 5ই আগস্ট দুপুরে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনার সময় পেয়েছিলেন মাত্র 45 মিনিট। দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে ভারতে গেলেও তার পরিবারের সদস্যরা কে কোথায় তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। একই সঙ্গে আওয়ামী লীগের দলীয় মন্ত্রী, এমপি এবং সিনিয়র নেতারা কে কোথায় গেছেন এই জিজ্ঞাসা অনেকের। জানা গেছে শেখ পরিবারের কয়েকজন সদস্য 5ই আগস্টের আগেই দেশ ছাড়েন। রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বঙ্গবন্ধু পরিবারের বেশিরভাগ সদস্যই এখন আর দেশে নেই। 5ই আগস্টের আগে পরে তারা দেশ ছেড়ে যান। একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত 5ই আগস্ট দুপুরে তড়িঘড়ি পদত্যাগ করে সামরিক বিমানে দেশ ছাড়েন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। ওই দিন তারা দুজনেই গণভবনে ছিলেন। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া পরিবারের আর কোনো সদস্য তখন দেশে ছিলেন না। থাকলে তারা ওই বিমানেই দেশ ছাড়তেন। শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে কর্মরত। আওয়ামী লীগ সরকারের পতনের সময় তিনি দিল্লিতেই ছিলেন। দিল্লিতে যাওয়ার পর তার মা এবং খালার সঙ্গে সায়মার সাক্ষাৎ হয়। লন্ডনে বসবাস করা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ মন্ত্রী। শেখ রেহানার ছেলে রাওয়াদ মুজিদ সিদ্দিকী সরকার পতনের সময় দেশে ছিলেন না। বঙ্গবন্ধু পরিবারের আরেক সদস্য ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস সরকার পতনের দুদিন আগে সিঙ্গাপুর চলে যান। 3রা জুলাই ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। শনিবার সকাল 8:30 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলের সমর্থক? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন যারা, জানালো আইএসপিআর।
শেখ হাসিনার পতনের পর প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিচারক, পুলিশ সদস্য সহ 626 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন বলে জানিয়েছে আইএসপিআর। রবিবার এক বার্তায় তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিচারক, পুলিশ সদস্য সহ 626 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে 615 জন স্ব-উদ্যোগে সেনানিবাস ছেড়েছেন। বর্তমানে 7 জন সেনানিবাসে রয়েছেন। এর আগে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সারা দেশে ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বৈদেশিক মিশন সমূহ নিরাপত্তা জোরদারের জন্য অনুরোধ করা হয়। সেই সময় অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে সেনাবাহিনীর কাছে তারা নিরাপত্তা প্রদানের জন্য সহায়তা চায়। ফলে ঢাকায় অবস্থিত কূটনৈতিক এলাকা ও দূতাবাসের নিরাপত্তা বিধানে সেনা সদস্য মোতায়েন করা হয়, যা বর্তমানে চলমান রয়েছে। এতে আরো বলা হয়, ভারতীয় হাই কমিশনের অনুরোধে শুধু অসামরিক সদস্যগণকে ঢাকা সেনানিবাস সহ অন্যান্য সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। এর পাশাপাশি কিছু সদস্য নিজ নিজ কনসুলেট ভবনে এবং বিভিন্ন হোটেলে অবস্থান করায় সেই স্থানগুলোর নিরাপত্তা প্রদান করা হয়। তাছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কয়েকজন রাশিয়ান বিশেষজ্ঞকেও নিরাপত্তা প্রদান করা হয়। এ বিষয়ে সেনাবাহিনী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সকল তথ্য প্রদান করেছে। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সুখবর দিল ইউএনডিপি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি। শুক্রবার দেওয়া এই চিঠিতে ইউএনডিপির প্রশাসক আচিম স্টেইনার বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় ইউএনডিপির পক্ষ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। তিনি আরো বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ আগ্রাসন কাজগুলো বাস্তবায়তে ইউএনডিপির অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। দেশের এই সংকটময় মুহূর্তে প্রশাসনের সব পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে ইউএনডিপির বৈশ্বিক নেটওয়ার্ক এবং দক্ষতাকে কাজে লাগাতে পারেন। আচিম স্টেইনার বলেন, একটি শান্তিপূর্ণ, ন্যায্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের সব মানুষের জন্য আরো অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরিতে আপনি সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সর্বাত্মক সাফল্য কামনা করছি। স্টেফান লিলানের নেতৃত্বে বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি যে কোনো সহায়তার পাশে থাকবে বলে আচিম স্টেইনার উল্লেখ করেন। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনার সরকার পতনের জন্য দায়ী কে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, শেখ হাসিনাকে রক্ষায় যুক্তরাষ্ট্রকে চাপে রেখেছিল ভারত। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে মার্কিন ও ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আগে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ ইস্যুতে শিথিলতা প্রদর্শন করার জন্য চাপ দিয়েছিল ভারত। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, একের পর এক বৈঠকে ভারতীয় কর্মকর্তারা দাবি করেন যে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র যেন তাদের গণতন্ত্রপন্থী বক্তব্য কমিয়ে দেয়। যদি একটি উন্মুক্ত নির্বাচনের মাধ্যমে বিরোধীরা ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশ ইসলামপন্থী গোষ্ঠীগুলোর প্রযোজন ক্ষেত্রে পরিণত হবে। এটি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দেবে বলে দাবি করেন ভারতীয় কর্মকর্তারা। ভারতীয় সরকারের একজন উপদেষ্টা নাম প্রকাশ করতে অনিচ্ছুক থাকার শর্তে বলেছেন, আপনারা বিষয়টি গণতন্ত্রের দিক থেকে দেখবেন, তবে আমাদের জন্য এসব ইস্যু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অস্তিত্বের। তিনি বলেন, আমেরিকানদের সঙ্গে আমাদের অনেক আলোচনা হয়েছে, সেখানে আমরা বলেছিলাম এটি আমাদের জন্য একটি মূল উদ্বেগের বিষয়। আমাদের মধ্যে কোনো ধরনের কৌশলগত ঐক্যমত না থাকলে আপনি আমাদের কৌশলগত অংশীদার হিসেবে নিতে পারবেন না। শেষ পর্যন্ত বাংলাদেশ নিয়ে সুর নরম করেন বাইডেন প্রশাসন, এমনকি হাসিনা সরকারের উপর নিষেধাজ্ঞার হুমকি স্থগিত করে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে বাংলাদেশের অনেকে হতাশ হন, তবে মার্কিন কর্মকর্তারা বলছেন তারা হিসাব নিকাশ করেই এই সিদ্ধান্ত নিয়েছেন, এতে ভারতীয় চাপের খুব একটা সম্পর্ক নেই। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, হাসিনার বিরুদ্ধে মামলা না নেওয়ায় থানা ঘেরাও, অবশেষে গভীর রাতে এন্ট্রি। সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহর বাবা। শনিবার মধ্যরাতে রাজধানীর লালবাগ থানায় এই মামলা দায়ের করেন তিনি। মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী ওয়াহিদুল কাদের সাহেব, সাবেক আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রতিমন্ত্রী সহ
91 জনের নাম উল্লেখ করা হয়। এজাহার করা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে অন্যান্য শিক্ষার্থীদের মতো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহর অংশ নেয়। গত 18 জুলাই আসামিদের প্রত্যক্ষ মদদে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায়, এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান খালিদ। এর আগে এই ঘটনায় মামলা না নেওয়ার প্রতিবাদে রাজধানীর লালবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন ছাত্র জনতা। শনিবার রাত 1টা পর্যন্ত তাদের থানা ঘেরাও করে বিক্ষোভ করতে দেখা যায়। এই সময় থানার নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যদেরও সেখানে অবস্থান করতে দেখা যায়। পরে সেনাবাহিনীর সহযোগিতায় রাত 2টো নাগাদ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মামলার এজাহার গ্রহণ করা হয় বলে জানান বাদী কামরুল হাসান। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, কেন আমাকে এনেছেন? সরাসরি জড়িতদের ধরেন রিমান্ডে আনিসুল। রিমান্ডে থাকা সদ্য বিদায় আওয়ামী লীগ সরকারের 3 প্রভাবশালী ব্যক্তি দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিজেদের দায় স্বীকার করেছেন। তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান। তার প্রায় একই সুরে বলছেন, আমরা কেবল প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়েছি। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে তারা যেসব পরিকল্পনা করেছেন সেগুলো বাস্তবায়নে মাঠ পর্যায়ে হুকুম দিয়েছেন বলে এরই মধ্যে স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের পেছনে তাদের দায় স্বীকার করলেও এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি গ্রেপ্তারকৃতরা। ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, রিমান্ডে থাকা আসামি সালমান এফ রহমান এবং আনিসুল হকের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে জিয়াউল হাসানকে। তারা 3 জনই এখন নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রিমান্ডে আছেন। এদিকে যে মামলায় তাদের রিমান্ডে নেওয়া হয়েছে সেই মামলার এজাহার সংশোধন করা হয়েছে। মামলার বাদী শনিবার সংশোধনী এজাহার থানায় জমা দিয়েছেন, পরে সেটি আদালতে পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ডিবির বেশিরভাগ পদস্থ কর্মকর্তা অন্যত্র বদলি হওয়া এবং নতুন আদেশপ্রাপ্ত সব কর্মকর্তা এখনো যোগদান না করায় ব্যাপক জিজ্ঞাসাবাদ সম্ভব হয়নি। প্রভাবশালী আসামি হওয়ায় কেউ তাদের জিজ্ঞাসাবাদে ভয় পাচ্ছেন।